কারণ টালিগঞ্জের একটি ছবি দেখাবো আপনাদের, সেখানে রাস্তার উপরেই ধুন্ধুমার কাণ্ড। অটো ইউনিয়ন, দেখুন অটো ইউনিয়ন অটো চালকদের সঙ্গে টালিগঞ্জ থেকে বেহালা শাহপুর রুটের অটো পরিষেবা বন্ধ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কেন কেন এই সমস্যা হলো, কিভাবে, কি নিয়ে সমস্যা যাতে এরকম একটা পরিস্থিতি? দেখো, চারু মার্কেট থানা থেকে ঢিলছড়া দূরত্বে অটো ইউনিয়নের যে অফিস আগেই ছিল সেই অফিস নতুন করে তৈরি করা হচ্ছে। সেই অটো ইউনিয়নের অফিস তৈরি করতে গিয়েই যে অফিসের সামনে যে বিরিয়ানির দোকান তাদের সঙ্গে বচসা তৈরি হয়। মূলত যে বিরিয়ানির দোকানদারদের যা বক্তব্য, অর্থাৎ বিরিয়ানি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যা বক্তব্য তা হচ্ছে যে নতুন করে যখন অফিস তৈরি করা হচ্ছে তারা বেশ কিছুটা পুরোনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিং বেশ কিছুটা বাড়িয়ে দেয় এবং বিল্ডিং বাড়ানোর ফলে তাদের জিনিসপত্র রাখতে অসুবিধা হয় এবং সেই কারণে তারা বিল্ডিং করতে দেবেন না। এবং এই মতো অবস্থায় অটো ইউনিয়নের দাবি যে ফুটপাতের ওপর কোনোভাবেই খাবারের দোকান থাকা উচিত নয় এবং তারা যেমন ভাবে বিল্ডিং করছেন তারা এমন ভাবে বিল্ডিং করবেন। যদিও পরবর্তী ক্ষেত্রে চারু মার্কেট থানায় গিয়ে তারা দ্বারস্থ হলেন, দুই পক্ষ যখন দ্বারস্থ হন সেখান থেকে যা এখনো অব্দি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অটো ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে 1 ফুট মতো জায়গা তারা ছেড়ে দেবেন এবং তারপরে তারা যাদের যে পুরনো যেরকম অফিস ছিল সেই অনুযায়ী তারা কাজ করবেন। কিন্তু 1 ফুট জায়গা ছাড়লেও আরো বেশ কিছুটা জায়গা কিন্তু বেরিয়ে থাকছে, অর্থাৎ এই বেশ কিছু জায়গা নতুন করে যখন অফিস তৈরি হচ্ছে তা কিন্তু থাকছে। সেই কারণে বিরিয়ানি ব্যবসায়ীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত পুরনো যে অফিস সেই গন্ডি অব্দি যখন নতুন করে অফিস না তৈরি হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু কোনোভাবেই এই নতুন অফিস তৈরি করতে দেবেন না। এবং তা নিয়ে কিন্তু বচসা তৈরি হয়েছে এবং তার জেরেই টালিগঞ্জ ফাঁড়ি থেকে বেহালা পর্যন্ত অটো কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তবে বাস পরিষেবা চালু রয়েছে, সাধারণ মানুষের খুব একটা যে ভোগান্তি হচ্ছে এমনটা কিন্তু নয়। ধন্যবাদ। ভাইয়ের সাথে, এনার ছেলের সাথে, মামার সাথে, আমার বাবার সাথে বসে কথা হয়েছিল, ওরা পার্টি অফিস বাড়াবে। আমরা কোনো অবজেকশন করিনি। আমরা বলেছিলাম তোমরা যখন সেট করছো আমরা সাথে সেট করব। যখনই কোনো কিছু হয় অটো স্ট্যান্ডে আমার দোকান বন্ধ করে আমরা ওদের সাথে কম্প্রোমাইজ করি, চলো ওরাও আছে আমরাও আছি। আর আমাদের কি ভুলটা আছে বলুন? আজ বলছো তোমাদেরকে আমরা বসিয়েছি, বলছে তুলে মাঠ করে দেবো। আজ আমরা ফুটপাতের মানুষ কোথায় যাবো? ওইদিকে এক্সট্রা দোকানও বানিয়ে নিয়েছে। আমরাও তো এতদিন ধরে, আমরা তো কোনোদিন এক্সট্রা দোকান বানাইনি। যখন ভাঙা হবে ওদেরও ভাঙুক না। ভাঙাচোরা ছিল, আমরা এক জায়গায় বসে মিটিং মিছিল করতে পারছি না, আমরা অফিসটা করতে যাচ্ছি না। দুটো দোকান, একটা টিনের সেট করে দাও। আমি পারবো না এটা বলতো, প্রশাসন বুঝবে টিনের সেট হবে কি হবে না। ওরা বলছে না আমরা টিনের সেট করবো। এই লড়াই ওরা পায়, আমার কাজ চলছিল বাধা দিল, ওরা অবরোধ করলো। আমার একটা অটোওয়ালাকে দেখি অবরোধে কেউ নেই, সমাধান না হলে অটো চলবে না। টালিগঞ্জ ফাঁড়ি টু বেহালা, টালিগঞ্জ ফাঁড়ি টু শাহপুর, রবীন্দ্র সরোবর টু বেহালা। দুদিন বাকি মাধ্যমিকের, এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ডই মেলেনি। অবশেষে আইনের দ্বারস্থ হতে হলো। আর আইনের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট তো ক্ষুব্ধ, বিচারপতি ক্ষুব্ধ। এ কীভাবে সম্ভব? একজন পরীক্ষা দিচ্ছে, সে পরীক্ষা দেওয়ার ব্যাপারে কনসেন্ট্রেট করবে নাকি সে অ্যাডমিট কার্ড নিয়ে ভাববে? তার বাড়ির লোকও অ্যাডমিট কার্ড নিয়ে ভাববে। অদ্ভুত। ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। কি নির্দেশ দিলেন শেষে? স্কুলকে কি করতে হবে জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, দেখো, স্কুলের যে গাফিলতি, ভবানীপুরের নামী স্কুল, সেই স্কুলের যিনি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অয়ন দাস, এই পড়ুয়ার নাম, কিন্তু সেই একই নামে আরো একজন পড়ুয়া সেখানে রয়েছে, সেই যে উত্তীর্ণ হতে পারেনি, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়নি অর্থাৎ টেস্টে, তার নাম অ্যাডমিট কার্ডের জন্য পাঠিয়েছে স্কুল, কিন্তু যে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার যোগ্য তার নামটাই পাঠায়নি। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে মামলা করতে হচ্ছে। বিচারপতি অমৃতা সিনহা পুরো বিষয়টা জেনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন, স্কুল কর্তৃপক্ষকে 10,000 টাকা জরিমানা নির্দেশ দেন এবং আজকের সন্ধ্যের মধ্যেই ওই পড়ুয়া অয়ন দাস ভবানীপুরের স্কুলের
সে যাতে এনরোলমেন্ট দাখিল করে, এবং এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের যে নিয়ম রয়েছে সেক্ষেত্রে লেট ফাইন বা কস্ট যে কোনো কিছু, সেই টাকা পয়সা দিয়ে এনরোলমেন্টটা হওয়ার পর জরুরি ভিত্তিতে পরীক্ষা দেওয়ার জন্য তাতে অ্যাডমিট কার্ড পায় মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে, সেই বিষয়টি নির্দেশ দিয়েছেন। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা বলেছেন স্কুল যে ভুল করেছে শুধু তাই নয়, আদালতে স্কুল ভুল স্বীকারও করে নিয়েছে। এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এবং এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে 5 বার তাদের যে পোর্টাল রয়েছে, পোর্টাল 5 বার খোলা হয়েছিল, কারোর কোনো ভুলভ্রান্তি নাম তোলা না হয়ে থাকলে 5 বার সুযোগ দেওয়া হয়েছে। তাদের যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী এর পরের সুযোগ তারা দিতে পারে না। হাইকোর্ট নির্দেশ দিলে অন্য কথা। এই অবস্থায় মধ্যশিক্ষা পর্ষদের যিনি আইনজীবী কোয়েলি ভট্টাচার্য বলেন যে আদালত যদি নির্দেশ দেয় সেক্ষেত্রে আর বিকেলের মধ্যে এনরোলমেন্ট হতে পারে এবং তারপর অ্যাডমিট কার্ডের পরবর্তী ধাপের দিকে এগোনো যেতে পারে। শেষমেশ বিচারপতি অমৃতা সিনহা ভবানীপুরের ওই পড়ুয়া, ভবানীপুরের নামী স্কুলের, তিনি যাতে সোমবার মাধ্যমিক পরীক্ষা বসতে পারেন তার জন্য নির্দেশ দিলেন। তার এনরোলমেন্ট, তার মাধ্যমিক অ্যাডমিট কার্ড পাওয়া ব্যবস্থা করলেন এবং একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে জরিমানা এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করার নির্দেশ জারি করেছে। ধন্যবাদ। মহেশতলার একটা চুরির খবর আপনাদের দেখিয়েছিলাম। মহেশতলা এক স্কুলে, সরকারি স্কুল। এই খবর একটু মনে রাখার মতো একটাই কারণে, কারণ অন্যান্য চুরির সঙ্গে এই চুরির তফাৎ হলো চোর চুরি করে যাওয়ার পর লিখে রেখে গিয়েছিলেন ইমানদার চোর। ওই দেখুন লেখা আছে আমরা ইমানদার চোর। তা সেই ইমানদার চোর কেন নিজেকে ইমানদার মনে করছেন তা বোধহয় এবার জানা সম্ভব হবে। তার কারণ এবার পুলিশের জালেও ইমানদার চোর। কে এই ইমানদার চোর, কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো? আমার সঙ্গে সমীর রয়েছেন। সমীর, দেখো, বেশ কয়েকদিন আগে 10-12 দিন আগে একটা স্কুলে চুরি হয়েছিল, বাটানগরের ভেতরে স্কুলটা। চুরি হওয়ার পরে প্রত্যেকটা ফ্যান খুলে নিয়ে গেছিল, আর যেটা বলছিলে একদম বড় বড় অক্ষরে লিখে গেছিল আমি ইমানদার চোর। আর চোর আবার ইমানদার, সেটাই এখন পুলিশ খুঁজতে থাকে এবং সিসিটিভি নানা ওখানে যে সিসিটিভি ফুটেজ আছে বাইরে সেগুলোকে খুঁজে অনেকগুলো ছেলেকে জিজ্ঞাসাবাদ করার পরে এই সুব্রত মণ্ডল পুলিশের জালে পড়ে যায়। পুলিশের জালে পড়ার পরে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করা হয় ওকে ধরে, কিন্তু এর আগে ওর কোনো অভিযোগ ওর বিরুদ্ধে নেই, সুব্রতর বিরুদ্ধে। কিন্তু পুলিশ সেরকম ভাবেই ধন্দে ছিল। তারপরে যখন ওকে ধরে সুব্রত মণ্ডলকে, ধরার পরে পুলিশ যখন জিজ্ঞেস করার পরে পুলিশের কাছে স্বীকার করে যে হ্যাঁ ও ফ্যানগুলো খুলে চুরি করে নিয়ে গেছে। পুলিশ ওকে আজকে আলিপুর কোর্টে পাঠানো হয়ে গেছে পুলিশ হেফাজতে নেবার জন্য আবেদন জানিয়েছে। পুলিশ যে এই সাফল্য, যে এই 10 দিনের মধ্যে একটা যে ইমানদার চোর কে ধরেছে, এখন পুলিশ ওকে জিজ্ঞেস করা নেবে। এই ইমানদার চোর ওরফে সুব্রত মণ্ডল, তার কাছে কি জানা গিয়েছে তার কাছ থেকে যে ইমানদার কেন তিনি নিজেকে মনে করছেন? যেহেতু এখনো পর্যন্ত যেটুকু আমরা সূত্র মারফতে জানতে পেরেছি যে ও যখন চুরি করেছিল তখন যেহেতু ও লেখাপড়া জানে, ও সেই জন্য নিজেকে ইমানদার চোর বলেই ওখানে লিখে গেছে এবং পুলিশ ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নেবে, আরো কিছু তথ্য জানতে পারা যাবে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক কি হয়েছিল ওই স্কুলে কি হয়েছিল শুনুন। লাইট, ফ্যান, টিউবওয়েল, স্কুল থেকে চোরেরা নিয়ে গেল অনেক কিছুই, আর যাওয়ার সময় নাকি লিখে গেল আমরা ইমানদার চোর। দক্ষিণ 24 পরগনার মহেশতলার ঘটনা। এখানকার 28 নম্বর ওয়ার্ডে সূর্যকুমার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সোমবার সকালে স্কুলে গিয়ে চুরির ঘটনা টের পান আইসিডিএস কর্মী। শিক্ষিকাদের দাবি, স্কুলের দোতলায় উঠে তারা চমকে যান বারান্দায় ইটের টুকরো দিয়ে লেখা আমরা ইমানদার চোর। আমি এসে গেটে যখন খুলতে যাচ্ছি খোলা রয়েছে, কল ভাঙা আছে, লাম্পের তার পড়ে আছে, তারপর কল নেই। আর ম্যাডামদের বাথরুম দেখি তালা ভাঙা আর লাইট ফাইট পড়ে আছে। আর ওপরে দেখলাম যে বেঞ্চ পড়ে আছে, উপরে সব পাখাগুলো নেই। রাধুনি এসে যখন দরজা খুলতে যাচ্ছে তখন মেন গেটটা খুলতে পারেনি, তারপরে আরেকটা গেট আছে সেখান দিয়ে যখন খুলতে গেছে দেখছে যে দরজাটা কাটা। নিচে যখন আমাদের প্রেয়ার করিয়ে বাচ্চাদের উপরে ক্লাসে পাঠানো হয়েছে তখন ওরা গিয়ে দেখছে যে আন্টি কোনো ফ্যান নেই, এখানে লেখা রয়েছে। জানলাটা খুলতে তখন দেখা গেল যেগুলো আমরা অর্ডার দিয়ে ভেঙেছি আমরা ইমানদার চোর।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকটি ফ্যান, লাইট এবং টিউবওয়েল চুরি গিয়েছে। মোট কি চুরি হয়েছে? 9খানা পাখা আর ওই টিউবওয়েল একটা, আর বাথরুমের লাইট ভেঙেছে, বাল্ব নিয়ে চলে গেছে, আর গ্রিলটা ভেঙেছে। যেখানে বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হয় সেখানে চুরি। স্কুলে চুরির পর আবার জ্ঞানের কথা নাকি রসিকতা? চোরেরা লিখে গেল তারা সৎ, আমরা ইমানদার চোর। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থা হতে হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মিমি চক্রবর্তী। এই হেনস্থার অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ কি অতি সক্রিয়? কারণ উদ্যোক্তা তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। এবার তিনি অসুস্থ, তাকে গ্রেপ্তার করার সময় সেখানে যখন পুলিশ পৌঁছয় তখন সেখানে এলাকার মানুষ তারা রুখে দাঁড়ান। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? দুজন কনস্টেবল তখন জখম হন, বনগাঁ হাসপাতালে তারা ভর্তি। এদিকে হাসপাতালে ভর্তি তনয় শাস্ত্রীও। আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছেন। অনিরুদ্ধ, কোন কোন ধারা দেওয়া হয়েছে? এই যে অভিযোগ করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে কোন কোন ধারা দেওয়া হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়েছিল এবং পুলিশকে হেনস্থা এবং পুলিশের কাজে বাধা, সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে তনয় শাস্ত্রী এবং আরো দুজনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ এবং ইতিমধ্যেই তাদেরকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 221, 223, 221-1, 221-2, 132, 351-2, 304, 52 এবং 3-5 এই ন্যায় সংহিতার ধারাতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সেই ভিত্তিতেই আজ রীতিমতন এই তনয় শাস্ত্রীকে বনগাঁ মহকুমা আদালতে শুনানি চলে। সে এখনো পর্যন্ত বিচারকের যে নির্দেশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিচারকের কাছে তনয় শাস্ত্রীর আইনজীবীরা রীতিমতন আবেদন জানিয়েছেন যে তাদের মক্কেলকে নোটিশ না দিয়ে পুলিশ তার বাড়িতে গিয়েছিল এবং একজন লেভেল সেকশন, যেহেতু মিমির যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে যে মামলা করা হয়েছিল তাতে যে ধারা দেওয়া হয়েছিল সবই জামিনযোগ্য ধারা। জামিনযোগ্য ধারায় কি করে তাকে নোটিশ না দিয়ে তার বাড়িতে এত পুলিশ যাওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। অন্যদিকে এই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের কাজে বাধা এবং সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে, সেই অভিযোগ যে তোলা হয়েছে সেখানে তনয় শাস্ত্রীর ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। তারা রীতিমতন জামিনের জন্য আবেদন জানিয়েছে তারা আইনজীবী যে এই তনয় শাস্ত্রীর ছেলে কলেজ পড়ুয়া, আগামী 3 তারিখে অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখে তার ভর্তির ডেট রয়েছে, সেখানে জামিনের জন্য বিচার করা হোক, তেমনই কিন্তু বিচারকের কাছে তারা আবেদন জানিয়েছেন। একাধিক বিষয়ে কি বলছেন একবার শোনা যায়। সনাতন ধর্মকে নিয়ে ওর ছেলে খেলা করছে। মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ছাড়বো। আর এরপর যদি ও ফাঁসায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে, ওর তাহলে পাওয়ার দিয়ে নিজের পাওয়ারটাকে ইউজ করছে। হেনস্থার অভিযোগ উদ্যোক্তাকে তুলে নিয়ে গেল পুলিশ। পুলিশকে অতি সক্রিয়, কি বলছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা? তারকা অভিনেত্রী গেছিলেন, তিনি তার পারফরমেন্স করতে পারেননি বা যতটুকু করতে পেরেছেন তাতে উনি স্যাটিসফাইড নয়। এইটা ওনার এবং সেই উদ্যোক্তাদের নিজস্ব একটা টার্মস অ্যান্ড কন্ডিশনসের বিষয়, কিন্তু তার মধ্যে হেনস্থা কোথায়? আমি তো হেনস্থা খুঁজে পেলাম না। একজন আইন মান্যকারী নাগরিক একটা পারমিশনকে গুরুত্ব দিয়ে 12টায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন, সেটাকে কি হেনস্থা বলে? মানে আমার খুব হাস্যকর লাগে। পুলিশ কোথাও কোথাও অতি সক্রিয়, কোথাও কোথাও নিষ্ক্রিয়। 7 বছরের সাজার নিচে কোনো অফেন্সের এফআইআর হলে তাতে নোটিশ দেওয়াটা বাধ্যতামূলক। সেই নোটিশে উনি যদি সাড়া দেন এবং ইনভেস্টিগেশনে পার্টিসিপেট করেন তাহলে তাকে গ্রেপ্তার করা কোনোভাবেই যায় না। যদি গ্রেপ্তার করতে হয় তারপরেও তাহলে সেই নির্দিষ্ট কারণ আদালতে দেখাতে হয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের চাপে একের পর এক বিএলওর মৃত্যুর অভিযোগ। এবার বিক্ষোভ বিএলওদের একাংশ বিক্ষোভ সিইও অফিসের সামনে।
অধিকার রক্ষা কমিটির ব্যানার, সে ব্যানারে ধর্ণা মঞ্চ থেকে কমিশন অফিস পর্যন্ত মিছিল। এবং তারপরে বিক্ষোভ, ব্যারিকেড টপকে এগোতে যান। অমিত আছে আমার সঙ্গে। অমিত, এই বিক্ষোভের ছবি ঠিক কেমন ছিল? দেখো, বিএলওদের তরফে আমরা দেখছি যে এসআইআর কমিশন হওয়ার পর থেকে তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, অর্থাৎ ওদের কি দাবি ছিল সেক্ষেত্রে আমরা দেখেছি এসআইআর পর্ব শুরু হওয়ার পর বেশ কয়েকজন বিএলও তারা কাজের চাপে এমনটাই অভিযোগ যে তারা আত্মহত্যা করেছেন। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন, আবার কেউ কেউ অসুস্থ হয়ে দু একজন মারা গিয়েছে। এবং তারপর থেকে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে ধর্ণামঞ্চ দূরে, সেখান থেকে তারা বিভিন্ন দাবি, তার সমস্ত দাবি রয়েছে এবং সেই সমস্ত দাবি পূরণের জন্য তার বিভিন্ন দিন প্রিয় দপ্তর তারা অভিযান তারা করে থাকে। আজকেও গতকালে যে দার্জিলিং জেলার যে ঘটনা বিএলও মৃত্যুর ঘটনা, এবং তারা আজকেও ঠিক একইভাবে কেন এসআইআর এর কাজ করতে গিয়ে একজন বিএলও বা সরকারি কর্মী বা আধিকারিক কেন আত্মহত্যার পথ বেছে নেবে, কেন তাদের উপর এত বিভিন্ন বিক্ষোভ জারি, কেন তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এই সমস্ত বিভিন্ন তারই প্রতিবাদ জানাতেই কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এবং এই মুহূর্তে বিএলওদের তরফে 6 জনের প্রতিনিধি দল তারা সিইও দপ্তরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে বা অভিযোগ যেগুলো রয়েছে, বা তারা যে গত প্রায় 2 মাস জন্য তারা যে বাইরে মঞ্চ তারা যে অবস্থান করছেন, তারা বারবার তারা সাক্ষাৎ তারা দাবি জানাচ্ছেন, তারা নির্বাচন কমিশনের কাছে তাদের যে সমস্ত বক্তব্য রয়েছে তারা পেশ করতে চাইছেন বা অভিযোগগুলো তারা জানাতে চাইছেন। এই মুহূর্তে 6 জনের প্রতিনিধি দল বিএলওদের তারা কিন্তু সিইও দপ্তরে তারা গিয়েছেন, তাদের যে সমস্ত বক্তব্য রয়েছে, দাবি রয়েছে, অভিযোগ রয়েছে, সেগুলো তারা সিইও দপ্তরকে জানাবে, এমনটা কিন্তু তাদের তরফে জানানো হচ্ছে। ধন্যবাদ। তালাটাই ইলেকশন কমিশন লাগালো, এরা গুলাম বানাতে চাইছে, স্লেভ বানাতে চাইছে, প্রতিদিন একটা নতুন করে একটা ফরমান জারি করে দিচ্ছে, এইটা করতে হবে, এই নাম দিতে হবে, এই নামটা ভুল হয়েছে। আম জনতা যারা ওরাও হেসমেন্ট হচ্ছে, এইটা লেকিন মানা যাবে না। ডেলি পর ডেলি আমাদের লোক মারা যাচ্ছে, সিটিজেন মারা যাচ্ছে, বিএলও মারা যাচ্ছে, কালকেও একজন মারা গেছে। এর এগেইনস্টে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আর নরেন্দ্রপুরে গোডাউনে পুড়ে মৃত্যুর অভিযোগ, সেই প্রতিবাদে শুভেন্দু অধিকারীর মিছিল। হাইকোর্টের নির্দেশ মেনেই, হাইকোর্টের শর্ত মেনেই এই মিছিল, যে মিছিল ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত যায়। দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো, এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? তিনি খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে, কর্মচারীকে গ্রেফতার করছেন আইওয়াস দেওয়ার মতো। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, আর পার্মানেন্ট চাকরি। চতুর্গৃহ কলকাতা আমাদের দাবি, এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানালো কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কত মাল খেয়েছে? দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা। আজকে বলে গেলাম, এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে।
সরকার তাদের প্রতি সমবেদনা জানিয়েছে, সহানুভূতিশীল, তাদের পরিবারের পাশে রয়েছে। তার জন্য যদি সুজিত বসুকে পদত্যাগ করতে হয় তাহলে তো শুভেন্দু অধিকারীর উচিত সবার আগে এই দুদিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গেল তার জন্য অসামরিক বিমান চলাচল মন্ত্রী পদত্যাগ দাবি করেছে। এই যে আহাম্মুখের মতো এবং অর্বাচীনের মতো দাবি, এই দাবি প্রমাণ করে শুভেন্দু অধিকারী আসলে রাজনৈতিক ভাবে অপরিণামদর্শী, সস্তার ফুটেজ খাওয়ার লোভে রাজনীতি করছে। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে মিছিল করছে, সেই মিছিলে ডিজে বাজিয়ে নাচছে বিজেপির জল্লাদের উল্লাস মঞ্চ বাংলা হবে না।